বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ধর্মীয় গুরুরা তারা পর্যন্ত উদ্বেগে রয়েছেন, যে কারণের জন্য সরাসরি ইউনূসের সঙ্গে তারা বৈঠকে যাচ্ছেন, বৈঠক করছেন এবং সেখানে সংখ্যালঘু হিন্দুদের যাতে নিরাপদ আশ্রয় দেওয়া সম্ভব হয় সেই বক্তব্য তারা রাখছেন, সেই দাবি তারা রাখছেন। ফাদার রোজারিওর পর এবার ফারহাদ মাজহারের দাবি প্রকাশ্যে, যেখানে ইউনূসকে সরাসরি দাবি জানাচ্ছেন লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও ধর্মীয় চিন্তক এই ফারহাদ মাজহার। চিন্ময় কৃষ্ণ প্রভুকে সন্ত বলেই উল্লেখ ফারহাদ মাজহারের এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করে গোটা বিশ্বে বাংলাদেশের বদনাম করা হচ্ছে। সরাসরি ইউনূসকে সামনে বসিয়ে তোপ গ্রেফতার করে বড় বিপদের মধ্যে পড়েছে বাংলাদেশ এবং বাংলাদেশকে জঘন্য দেশ হিসাবে উঠে এসেছে গোটা বিশ্বে। বসে বসে শুনলেননি শুধুমাত্র ইউনূস, কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত এই বিষয়ে কি নিতে দেখা গিয়েছে? এখনো পর্যন্ত দেখা যায়নি। এখনো পর্যন্ত একটা শব্দবন্ধ পর্যন্ত উল্লেখ করেনি এই মুহাম্মদ ইউনূস। অন্যদিকে আপনাদের সামনে বক্তব্য তুলে ধরি এই ফারহাদ মাজহারের বক্তব্য, তিনি ঠিক কি জানিয়েছেন শুনুন। এখানে কিন্তু সনাতন যে জোটটা হয়েছে, সম্মিলিত জোট, তাদের কাউকে এখানে আছেন কিনা আমি দেখছি না। কারণ বাংলাদেশের এখনকার সংকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তারা হলো সনাতন যে জোট, সম্মিলিত জোট তারা, এবং তাদেরই যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস, তিনি ইতিমধ্যে সরকার তাকে গ্রেফতার করেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। এখন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু ব্রিটিশ আইন, এবং আমরা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে এই ধরনের আইন নাগরিকত্বের উপর প্রয়োগ হবে এটা কিন্তু আমরাও আশা করি না। যে একজন ব্যক্তি এখানে আপনার তার বিরুদ্ধে অভিযোগ করেছে, যে অভিযোগ করা হোক না কেন, তিনি একজন একটা বিএনপি, তিনি একজন সদস্য, এবং সেই সদস্য করেছে, পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে, তার দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু তার এই মামলাটা তোলা হয় নাই। ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিটা কী ছিল? এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময়ের সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়। এই যে একটা বড় বিপদের মধ্যে আমরা বাংলাদেশকে ফেলে দিয়েছি, আজকে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে আমাদের, এখানে বাংলাদেশকে একটা জঘন্য দেশ হিসেবে, যেখানে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এইভাবে আমরা আমাদের কাছে সারা পৃথিবীতে আগে করা হচ্ছে। অথচ এই ধরনের লোকদেরকে, চিন্ময় যিনি যে সন্ত, তাকে নিয়ে আজকে সারা পৃথিবীকে বলতে পারতাম যে বাংলাদেশের সংখ্যালঘুরা আপনার মোটো আপনার অনিরাপদ নয়। আমি শুধুমাত্র বিনীত অনুরোধ জানাবো যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ যদি না থাকে, প্রথম কাজ হচ্ছে তাকে মুক্ত। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ধর্মীয় গুরুরা তারা পর্যন্ত উদ্বেগে রয়েছেন, যে কারণের জন্য সরাসরি ইউনূসের সঙ্গে তারা বৈঠকে যাচ্ছেন, বৈঠক করছেন এবং সেখানে সংখ্যালঘু হিন্দুদের যাতে নিরাপদ আশ্রয় দেওয়া সম্ভব হয় সেই বক্তব্য তারা রাখছেন, সেই দাবি তারা রাখছেন। ফাদার রোজারিওর পর এবার ফারহাদ মাজহারের দাবি প্রকাশ্যে, যেখানে ইউনূসকে সরাসরি দাবি জানাচ্ছেন লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও ধর্মীয় চিন্তক এই ফারহাদ মাজহার। চিন্ময় কৃষ্ণ প্রভুকে সন্ত বলেই উল্লেখ ফারহাদ মাজহারের এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করে গোটা বিশ্বে বাংলাদেশের বদনাম করা হচ্ছে। সরাসরি ইউনূসকে সামনে বসিয়ে তোপ গ্রেফতার করে বড় বিপদের মধ্যে পড়েছে বাংলাদেশ এবং বাংলাদেশকে জঘন্য দেশ হিসাবে উঠে এসেছে গোটা বিশ্বে। বসে বসে শুনলেননি শুধুমাত্র ইউনূস, কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত এই বিষয়ে কি নিতে দেখা গিয়েছে? এখনো পর্যন্ত দেখা যায়নি। এখনো পর্যন্ত একটা শব্দবন্ধ পর্যন্ত উল্লেখ করেনি এই মুহাম্মদ ইউনূস। অন্যদিকে আপনাদের সামনে বক্তব্য তুলে ধরি এই ফারহাদ মাজহারের বক্তব্য, তিনি ঠিক কি জানিয়েছেন শুনুন। এখানে কিন্তু সনাতন যে জোটটা হয়েছে, সম্মিলিত জোট, তাদের কাউকে এখানে আছেন কিনা আমি দেখছি না। কারণ বাংলাদেশের এখনকার সংকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তারা হলো সনাতন যে জোট, সম্মিলিত জোট তারা, এবং তাদেরই যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস, তিনি ইতিমধ্যে সরকার তাকে গ্রেফতার করেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। এখন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু ব্রিটিশ আইন, এবং আমরা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে এই ধরনের আইন নাগরিকত্বের উপর প্রয়োগ হবে এটা কিন্তু আমরাও আশা করি না। যে একজন ব্যক্তি এখানে আপনার তার বিরুদ্ধে অভিযোগ করেছে, যে অভিযোগ করা হোক না কেন, তিনি একজন একটা বিএনপি, তিনি একজন সদস্য, এবং সেই সদস্য করেছে, পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে, তার দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু তার এই মামলাটা তোলা হয় নাই। ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিটা কী ছিল? এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময়ের
সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়। এই যে একটা বড় বিপদের মধ্যে আমরা বাংলাদেশকে ফেলে দিয়েছি, আজকে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে আমাদের, এখানে বাংলাদেশকে একটা জঘন্য দেশ হিসেবে যেখানে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এইভাবে আমরা আমাদেরকে আজকে সারা পৃথিবীতে আগে বেড়া হচ্ছে। অথচ এই ধরনের লোকদেরকে, চিন্ময় যিনি যে সন্ত, তাকে নিয়ে আজকে সারা পৃথিবীকে বলতে পারতাম যে বাংলাদেশের সংখ্যালঘুরা আপনার মোটো আপনার অনিরাপদ নয়। আমি শুধুমাত্র বিনীত অনুরোধ জানাবো যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ যে না থাকে, প্রথম কাজ হচ্ছে তাকে মুক্ত। নমস্কার, রিপাবলিক বাংলা আরও একবার আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। রিপাবলিক বাংলা ইন্টিগ্রেটেড নিউজ রুম থেকে এই মুহূর্তে সরাসরি আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। শুরুতেই বাংলাদেশের যে খবরের দিকে নজর রাখবো, ব্রেকিং এসে পৌঁছেছে ভারতীয়দের উপরে বা ভারতের উপরে এত বিদ্বেষ যে কারণের জন্য ভারতে প্রস্তুত শাড়ি তা সম্পূর্ণভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। বিএনপির যুগ্ম মহাসচিব, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি পুড়িয়েছেন ভারতের অবদান। তাহলে ভুলতে বসছে বাংলাদেশ? বেইমান বাংলাদেশে ভুলছে কি ইতিহাস? ছত্রে ছত্রে ভারত বিদ্বেষের সেই ছবি ধরা পড়ছে, যেই ভারত বিদ্বেষের ছবির মধ্যে একেবারে স্পষ্ট ভারতে যে উপাদান দিয়ে তৈরি করা বস্ত্র, সেই বস্ত্র আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে, ছারখার করে দেওয়া হচ্ছে ভারতের অবদান। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কি বলছেন একবার শোনাই। তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব, আমরা ওদের পণ্য বর্জন করব। বন্ধুরা আমার, আমরা টাঙ্গাইলের শাড়ি পরবো, আমরা রাজশাহী সিল্ক পরবো, আমরা কুমিল্লার খদ্দর পরবো। যদি এটাই হয়ে থাকে তাহলে এতদিন ধরে এরকম হাত পেতে জিনিস নেওয়ার প্রয়োজনীয়তা কি ছিল, যদি সবটাই বাংলাদেশ নিজে নিজে তৈরি করে ফেলতে পারতো? আমার সহকর্মী এই মুহূর্তে কিশোলা আমার সঙ্গে রয়েছে নিউজরুম থেকে সরাসরি। আমি কিশোলার সঙ্গে কথা বলবো এবং জানবার চেষ্টা করবো যে বর্তমান যা পরিস্থিতি এবং তার মধ্যে যে বক্তব্য সামনে আসছে, ভারতীয় যে বস্ত্র সেটা পর্যন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হলো, তো এই শুভবুদ্ধিটা কি আগে হলো না, এত দেরিতে কেন? এটা একটা হাস্যকর বিষয় হয়ে দাঁড়াচ্ছে। গোটা বিশ্বের সামনে একটা হাস্যকর এক্সাম্পল সেট হচ্ছে। বিএনপি নেতা তিনি ভারতীয় শাড়ি পরাচ্ছেন এবং সম্ভবত কিছু সূত্রে জানা যাচ্ছে তার স্ত্রীর শাড়ি সম্ভবত তিনি বাড়ি থেকে নিয়ে এসেছেন এবং পরাচ্ছেন। তো তার স্ত্রীর শাড়ি তিনি অবশ্যই পরাচ্ছেন এবং তার সঙ্গে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেলফ কনফেশন করেছেন, মানে মেনে নিয়েছেন একটা সিচুয়েশন। উনি বলছেন আমরা একবেলা খেয়ে থাকবো তাও ভালো, কিন্তু আমরা ভারত থেকে কিছু নেব না। তার মানে ভারত থেকে যদি তারা সত্যি জিনিস নেওয়া বন্ধ করে, যা তারা এখন নেয় আমাদের দয়ায় চলে, খেতে পাবে না, হ্যাঁ, তাহলে একবেলা তারা খেতে পারবে না। মানে তিনি মেনে নিচ্ছেন যে ভারতের দয়াই তারা দুবেলা তিনবেলা খেতে পান। যদি ভারতের দয়া বন্ধ হয়ে যায় তাহলে তারা একবেলা খেতে পাবেন, আরও দয়া বন্ধ হয়ে গেলে হয়তো সেটাও পাবেন না। আর দ্বিতীয় কথা, আমরা অনুরোধ জানাচ্ছি যে শাড়ি পরাচ্ছেন, তার সঙ্গে সম্পূর্ণ মেট্রো যেগুলো বানানো হয়েছে ভারতের টাকায় বানানো হয়েছে, মেট্রো পুরো যা আছে সম্পূর্ণটা পুড়িয়ে দিন। এই যে বানিয়েছেন আপনারা পদ্মা সেতু, ওখানে ভারতের ইনভেস্টমেন্ট আছে, পদ্মা সেতুর যত পার্সেন্ট ভারতের ইনভেস্টমেন্ট আছে আপনারা পুড়িয়ে দিন। ভারত থেকে শেখ হাসিনার সরকার হোক কিংবা এখন ইউনূস সরকার, বিভিন্ন দ্রব্য তারা আমদানি করে থাকে, বিদ্যুৎ আমদানি করে থাকে। যে বিদ্যুৎ আপনারা নিচ্ছেন যে তারের মাধ্যমে, সেগুলোও ভারতের তরফ থেকে বসানো, ভারতের বিজনেসম্যান বসিয়েছেন, সেগুলো পুড়িয়ে দিন। যা যা আপনারা বাংলাদেশ ভারত থেকে নিয়েছেন সম্পূর্ণটা পুড়িয়ে দিন। এবং আমি শেষ করব এই বলে যে গোটা বাংলাদেশটাই আপনারা ভারত থেকে নিয়েছেন, এটাও যেন মনে থাকে। বাংলাদেশের উৎপত্তি ভারত থেকে হয়েছে এবং তাই জন্য কি পড়াবেন আপনারা সেটা দেখে নিন। মানে সম্পূর্ণটাই ভুলতে বসেছে, সম্পূর্ণটা ভুলে গিয়ে ভারতের যে অবদান তা কার্যত ভুলে গিয়ে অন্ততপক্ষে বাংলাদেশের তরফ থেকে যে বিএনপি নেতারা যে বক্তব্য সামনে রাখছেন সেখানে কার্যত স্পষ্ট, তার থেকে স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশ এতদিন চলতো কেবলমাত্র ভারতের ছত্রছায়াতে, তা কোথাও না কোথাও প্রচ্ছন্ন হলো। যেন এই বক্তব্যই আরও স্পষ্ট হলো এই গোটা ঘটনায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য এই প্রসঙ্গে আপনাদের সামনে রাখি, শুনুন কি বলেছেন। এক বিএনপির নেতা তার স্ত্রীর শাড়ি পোড়াচ্ছে, ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না, 1 না 5, একটা শাড়ি পোড়াচ্ছেন। আরে মশাই, আমরা বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র 11.25 বিলিয়ন। আপনারা আছেন অনেক পিছনে, 10-এর পরে। আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না। আর আমরা কি পাঠাই? কটন পাঠাই। আমরা ফুড ইন্ডাস্ট্রি
ইন্ডাস্ট্রি অ্যানিমেল ফডার পাঠাই, আমরা এডিবল ভেজিটেবল পাঠাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।